আমেরিকা এবং ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসাবে যথাক্রমে ৪ঠা জুলাই এবং ১৫ই আগস্ট এই দুটি দিন যেমন কোটি কোটি মানুষের কাছে সমাদৃত, তেমনি অনেক ভক্তজনের কাছে দুঃখের দিনও। কারণ স্বামী বিবেকানন্দ এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওই দুই দিনে অমৃতলোকের যাত্রী হয়েছিলেন। 1886 সালের 15ই আগস্ট রাতে কাশীপুর উদ্যানবাটিতে ক্যান্সারে জর্জরিত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কেমনভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তার বিস্তারিত বিবরণ পরবর্তীকালে সন্ন্যাসীরা গভীর নিষ্ঠা এবং নৈপুণ্যের সঙ্গে লিপিবদ্ধ করে মানুষের কৃতজ্ঞতা ভাজন হয়েছেন দেশে এবং বিদেশে। সেই রাতে শ্রী শ্রী ঠাকুরের সেবকবৃন্দ বিশ্বাস করতে পারেননি যে তাদের হৃদয়েশ্বর আর নেই, তাই তারা সারা রাত ধরে তাঁর বুকে মালিশ করে গিয়েছিলেন যাতে তিনি সমাধি থেকে ফিরে আসতে পারেন। তারপর সুদূর কাশীপুর থেকে বিখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কাছে মধ্য কলকাতায় খবর পাঠানো হয়েছে এবং এই কিংবদন্তি পুরুষ মহানগরীর সব দূরত্বকে অগ্রাহ্য করে 16ই আগস্ট সকালবেলায় কাশীপুর উদ্যানবাটিতে হাজির হয়ে ভক্তজনের হৃদয়ে আঘাত করে জানিয়েছেন ঠাকুরের প্রাণবায়ু নির্গত হয়েছে, আর কিছুই করার নেই। ডাক্তার সরকার শুধু হৃদয়বান এবং প্রতিভাবান চিকিৎসক নন, এ দেশের বিজ্ঞান চর্চায় তিনি অগ্রদূত এবং সেই সঙ্গে ইতিহাসের প্রতি পরম শ্রদ্ধাশীল। আমরা তাঁর ডায়েরি থেকে জানতে পারছি সেদিন সকালে ঠিক কী হয়েছিল এবং কিভাবে তাঁর দেওয়া 10 টাকায় তখনকার বিখ্যাত বেঙ্গল ফটোগ্রাফারকে ডেকে এনে দুখানা ছবি তোলা হয়েছিল, যার ঐতিহাসিক গুরুত্ব বেজায়। এই দুটি ছবিতে অমৃত পথযাত্রী শ্রী শ্রী ঠাকুর ছাড়াও আদি ভক্তজনদের কে নেই, তবে সকলের বিশেষ আকর্ষণ ধুতি পরা নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথের ছাত্রজীবনের কোনো ছবি আজও খুঁজে পাওয়া যায়নি এবং তার প্রথম ছবি বলে যেটি পরিচিত সেটিও নাকি তোলা হয়েছিল কাশীপুর উদ্যানবাটিতেই। কে এই ছবি তুলেছিল, কার ইচ্ছে এই ছবি উঠেছিল এবং ঠিক কবে এই ছবি তোলা হয়েছিল তা নিয়ে আজও তেমন কোনো গবেষণা হয়েছে বলে জানা যায় না। সন্ন্যাস ও সাধনার দুর্গম পথের যাত্রীর এইটি প্রথম আলোকচিত্র এবং তারপরেই চিরনিদ্রায় শায়িত শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে গ্রুপ ফটো। সেদিন তোলা ওই দুটি ছবিতে কে কে রয়েছেন, কিভাবে রয়েছেন এবং কেন রয়েছেন তা নিয়ে আজও বিভিন্ন দেশে নানা কৌতূহল। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ফটোগ্রাফিতে কৌতূহলী ছিলেন। বিভিন্ন সময়ে তিনি সাগ্রহে স্টুডিওয় গিয়েছেন, ছবি তুলেছেন এবং কয়েকটি ছবি পছন্দ না হওয়ায় মুখ ফুটেও বলেছেন। একদিন যে তাঁরই ছবি বিশ্বজনের সাদর সংগ্রহে স্থান পাবে তা ভবিষ্যৎবাণী করার মতন সুদূর প্রসারী দৃষ্টিও শ্রী শ্রী ঠাকুরের ছিল। যদিও বিশ্ববিজয়িনী সহধর্মিণীর সঙ্গে তার কোনো ছবি নেই এবং শ্রী শ্রী মা শারদামণির যে সামান্য কটি ছবি আমরা দেখতে পাই সেগুলি সবই তাঁর বৈধব্য অবস্থার এবং তা বিদেশিনীদের প্রবল আগ্রহে বিদেশি ফটোগ্রাফারদের তোলা। আর কয়েকটি তোলা ভক্তপ্রাণ অ্যামেচার ফটোগ্রাফারদের উৎসাহে। সৌভাগ্যক্রমে ঠাকুরের মর্মর মূর্তি তৈরি হয়েছে তার দেহাবসানের অনেক পরে, তাকে যারা দেখেছেন তাদের মতামত ও সমর্থন নিয়ে। তবে তার চেয়ে শতগুণ বেশি মূর্তি নগরে নগরে শোভিত হয়েছে তাঁর প্রিয় শিষ্যের, যিনি বেশ কয়েকবার সন্ন্যাস নাম পরিবর্তন করে সাগর পাড়ি দেওয়ার শেষ মুহূর্তে স্বামী বিবেকানন্দ নাম গ্রহণ করেছিলেন। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মূর্তিগুলি নিয়ে ভক্তজনের দুঃখ অনেক। অনেক সৃষ্টি যে নিতান্ত হতাশাজনক তা বলতে দ্বিধা নেই। শঙ্করী প্রসাদ বসু বলতেন, মাথায় একটা পাগড়ি ঝুলিয়ে দিলেই বিবেকানন্দ হয় না, কিন্তু সে নিয়ে দুঃখ করে লাভ নেই।
বহু যুগ ধরে ভগবান বুদ্ধ একইভাবে নিগৃহীত হয়েছিলেন। তিনি ঠিক কেমন দেখতে ছিলেন, কোন শরীরের মায়া মোহে তিনি বিশ্বজনের হৃদয় হরণ করেছিলেন, তা আজ কারো বোঝার উপায় নেই। কালজয়ী শঙ্করাচার্য সেদিক থেকে ভাগ্যবান। স্বামীজির মতন তিনিও অকালে দেহত্যাগ করেছিলেন, কিন্তু এ দেশের পথে ঘাটে তিনি বিস্ময়করভাবে অনুপস্থিত, এবং সেজন্যই বোধহয় বিভিন্ন রচনার মাধ্যমে তিনি বিশিষ্টজনের হৃদয়ে সদা উপস্থিত আজও। স্বামী ব্রহ্মানন্দ মহারাজজির ডায়েরিতে লেখা থেকে আমরা পাই, মহাপ্রস্থানের কয়েক সপ্তাহ আগেই স্বামীজি বেরিয়েছিলেন তাঁর কর্মব্যস্ত জীবনের শেষ ছুটিতে তাঁর মৃণালিনী মায়ের সঙ্গে দেখা করতে। বড় জাগুলিয়ার অবস্থিতি নদিয়া জেলায়, সেখানে যাওয়াও সহজ নয়। প্রথমে ট্রেনে কাঁচরাপাড়া, তারপর গরুর গাড়িতে বড় জাগুলিয়া। এই যাত্রার উল্লেখ পাওয়া যায় স্বামীজির লেখা চিঠিতেও। বেলুড়ে ফিরে সেই মহাপ্রয়াণের 20 দিন আগে ক্রিস্টিনকে লম্বা এক চিঠি লিখেছিলেন মায়াবতীতে। সেই চিঠিতে স্বামীজি বলছেন, আমার ভাগ্নে নিখুঁত উচ্চারণে ইংরাজি বলতে শিখল। কোনো বিদেশি ভাষাই ঠিকমতো আয়ত্ত করা যায় না শৈশব থেকে না শিখলে। শেষ প্যারাগ্রাফে বড় জাগুলিয়ার উল্লেখ রয়েছে। সেখানে উল্লেখ আছে, আমি এখন আগের তুলনায় অনেক শক্তিমান। 7 মাইল গরুর গাড়িতে নড়বড়ে রাস্তায় যাত্রা এবং সেই সঙ্গে ট্রেনে 34 মাইল যাত্রার পরেও আমার পা ফুলল না, ড্রপসি ফিরে এলো না। আমার বিশ্বাস ওই রোগ আর ফিরছে না। যাই হোক, এই মুহূর্তে সবই আমার শ্রেষ্ঠ স্থান। ফেরা যাক 4 জুলাইয়ের সেই দুঃখ দিনে। জুলাইয়ের এই 4th দিনে দেহাবসানের কয়েক বছর আগে সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ কাশ্মীরে বসে আমেরিকান ভক্তদের সামনে পাঠ করেছিলেন 4 জুলাইয়ের উদ্দেশ্যে তাঁর বিখ্যাত কবিতা। তখন কে জানত এই 4 জুলাই তাঁর দেহাবসান ঘটবে। যেমন কেউই জানত না ঠাকুরের তিরোধান দিবসই একদিন হয়ে উঠবে ভারতবর্ষের স্বাধীনতা দিবস। মৃত্যু পথযাত্রী স্বামীজির এক প্রাণস্পর্শী বিবরণ দিয়েছেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ তাঁর বিখ্যাত যুগনায়ক বইয়ে। সেখানে তিনি লিখেছেন, স্বাস্থ্য ভালো না থাকায় স্বামীজি প্রায়ই শুয়ে থাকতেন। অসুখ কমলে মাঝে মাঝে নিচে নেমে আসতেন এবং কৌপিন পরিহিত অবস্থায় বেলুড় মঠের চতুর্দিকে ভ্রমণ করতেন। কখনো রান্নাঘরে ঢুকে 2-1টি পদ প্রস্তুত করতেন। সেই সময়ে তিনি কখনো খালি গায়ে, কখনো গেরুয়া পরে এবং চটি পায়ে, হাতে কখনো লাঠি, কখনো হুঁকো। শেষ দিকে মানুষের সংস্রব একরকম ছেড়েই দিয়েছিলেন। শেষের দিকে প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী একবার স্বামীজিকে নদীর ওপারে আহিরিটোলার ঘাটে দেখেছিলেন। স্বামীজির বাঁ হাতে শালপাতার ঠোঙায় চানাচুর ভাজা রয়েছে। শিষ্যকে ডেকে তিনি বললেন, 4টি চানাচুর ভাজা খান, বেশ নুন ঝাল আছে। বিদায় দিনের বিস্তৃত বিবরণ অনেকেই পড়েছেন। বেলুড়ে ধরা গঙ্গার ইলিশের খবর, ঝাল ঝোল ভাজা অম্বল ইত্যাদি যথেষ্ট খেয়ে পরমানন্দে বিবেকানন্দ বলেছিলেন, খিদেটা খুব বেড়েছে, ঘটি বাটিগুলো ছেড়েছি কষ্টে। আগেকার সময় এমন একটা গুজব ছিল, বেশি খেয়েই অঘটন, কিন্তু এর কোনো নির্ভরযোগ্য সমর্থন নেই। সেদিন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এবং স্বামী শারদানন্দ মহারাজ বেলুড় মঠে ছিলেন না। ইমার্জেন্সির খবর পেয়ে রাত্রি 10:30টায় তাঁরা কলকাতা থেকে মঠে ফিরে এসেছিলেন এবং প্রায় একই সময়ে এসেছিলেন ডাক্তার মহেন্দ্রনাথ মজুমদার এবং বৈকুণ্ঠনাথ সান্যাল। এর আগেই শুরু হয়েছে চাঞ্চল্য, যার বিস্তৃত বর্ণনা দিয়েছেন প্রমথনাথ বসু তাঁর স্বামী বিবেকানন্দ বইয়ে। সেখানে তিনি লিখেছেন, রাত্রি 9টার পরে
পার্শ্ব পরিবর্তন করিয়া শয়ন করিয়াছিলেন এবং ক্ষুদ্র বালক যেরূপে কাঁদিয়া ওঠে সেইরূপ একটা অস্ফুট ধ্বনি করিলেন। তাহার 1 মিনিট কি 2 মিনিট পরে পূর্ববৎ আর একটি গভীর নিঃশ্বাস ফেলিলেন। তারপর সব যেন স্থির হইয়া গেল। ক্লান্ত শিশু যেন মায়ের ক্রোড়ে ঘুমাইতে লাগিলেন। দেখিয়া বোধ হইতেছে যেন তিনি মহাধ্যানে মগ্ন। তখন 9টা বাজিয়া মিনিট 10 মাত্র হইয়াছে। সবসময়ের সঙ্গী ব্রহ্মচারীটি অল্প বয়স্ক। কিছু বুঝিতে না পারিয়া বয়স্ক সন্ন্যাসীকে বোধহয় স্বামী নিশ্চয়ানন্দজিকে ডাকিলেন। নারীর গতি অনুভূত না হওয়ায় তিনি আরেকজনকে ডাকিলেন, বোধহয় স্বামী প্রেমানন্দজি মহারাজ। দুইজনেই দেখিলেন নারী নাই। প্রেমানন্দজি মহারাজ কহিলেন, বোধহয় সমাধি হইয়াছে। উচ্চস্বরে শ্রীরামকৃষ্ণদেবের নাম কীর্তন হইল, কিন্তু কিছুতেই সমাধিভঙ্গ হইল না। হায় হায়, এ যে মহাসমাধি! স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ এবার বোধানন্দ স্বামীকে ভালো করিয়া নাড়ী পরীক্ষা করিতে বলিলেন। তিনি কিছুক্ষণ নাড়ী ধরিয়া দাঁড়াইয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন। যত তাড়াতাড়ি সম্ভব মহেন্দ্র ডাক্তারকে ডেকে আনার কথা উঠল। আর একজন ছুটলেন কলকাতায় স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এবং স্বামী শারদানন্দজি মহারাজকে ডেকে আনতে। রাত্রি 10:30টায় তাঁরা এসে উপস্থিত হলেন। কৃত্রিম উপায়ে চৈতন্য সন্ধানের নানা প্রচেষ্টা হইল। তারপর রাত্রি 12টায় ডাক্তার বলিলেন প্রাণবায়ু নির্গত হয়েছে। পরের দিন ডাক্তার বিপিন ঘোষ দেহ পরীক্ষা করে বললেন সন্ন্যাস রোগে মৃত্যু হয়েছে। এর আগে মহেন্দ্রবাবু বলে গিয়েছেন হৃদরোগী মৃত্যুর কারণ। কেউ কেউ বললেন মাথার শিরা ছিঁড়ে গিয়েছে। মঠের সন্ন্যাসীদিগে দৃঢ় বিশ্বাস, শ্রী শ্রী ঠাকুর যাহা বলিতেন তাহাই ঘটিয়াছে, অর্থাৎ স্বামীজি যোগবন্ধন পূর্বক সমাধিতে দেহত্যাগ করিয়াছেন। 1902 সালের 4 জুলাই স্বামীজির বয়স 39 বছর 5 মাস 24 দিন। তিনি প্রায় বলিতেন আমি 40 পেরুচ্ছি না। পরের দিন স্বামীজির মানসকন্যা ভগিনী নিবেদিতা এলেন সকাল 7টায়। স্বামীজির মা খবর পেলেন সকালবেলা। ছোট ভাই ভূপেন্দ্রনাথ চলে এলেন দ্রুত, সঙ্গে তাঁর ভগ্নিপতি। তারপর কাঁদতে কাঁদতে ঢুকলেন জননী ভুবনেশ্বরী দেবী, সঙ্গে নাতি ব্রজমোহন ঘোষ। গিরিশচন্দ্র এলেন চিতার আগুন দেওয়ার সময়ে। মঠ প্রাঙ্গণে দাহকার্য শেষ হলো সন্ধে 6টায়। শেষকৃত্যে একটু দেরি হলো এই জন্য যে বালি মিউনিসিপ্যালিটি শ্মশানের বদলে মঠ প্রাঙ্গণে দাহের অনুমতি দিতে প্রথমে আপত্তি জানিয়েছিল। স্বামী শারদানন্দজি মহারাজের সঙ্গে তাদের যে পত্র বিনিময় হয়েছিল তা এখন কোথায় তা কেউ জানেন না। স্বামী প্রেমানন্দ মহারাজ, স্বামী শারদানন্দ মহারাজ এবং ভগিনী নিবেদিতা বিভিন্ন সময় এ বিষয়ে বেশ কটি চিঠি লিখেছিলেন বিদেশে থাকা স্বামী তুরীয়ানন্দজি মহারাজ এবং স্বামী অভেদানন্দজি মহারাজকে, এবং অবশ্যই জোসেফিন ম্যাকলাউডকে। অনেক দিন পরে একজন প্রত্যক্ষদর্শী বিশ্ববাণী পত্রিকায় তাঁর স্মৃতিকথা লিখেছিলেন। তার নাম চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। তাঁর লেখা থেকে কিছু মূল্যবান উদ্ধৃতি আমরা পাই শ্রদ্ধেয় লেখক শঙ্করের রচিত অচেনা অজানা বিবেকানন্দ বইয়ে। সেখানে আমরা পাই সকাল 9টার একটু আগে চন্দ্রশেখর বাবু বাড়ি ফিরে এসে মায়ের কাছে শুনলেন মঠের স্বামীজি আর নেই, দেহ রেখেছেন। সেদিন শনিবার। তিনি বলছেন অফিসে না গিয়ে ভাই দুলাল শশীকে নিয়ে বেলা 10টায় বেলুর মঠে পৌঁছিলাম। সামান্য বৃষ্টি হচ্ছিল। দেখিলাম স্বামী ব্রহ্মানন্দ মহারাজ প্রমুখ কয়েকজন সন্ন্যাসী একখানি সুন্দর খাটে পুষ্পসজ্জা রচনায় রত।
স্বামীজির ঘরে গিয়ে দেখা গেল একখানি সুন্দর গালিচার ওপরে শায়িত তাঁর বিভূতি বিভূষিত দেহ। স্বামীজির বাম দিকে ভগ্নী নিবেদিতা অশ্রুপূর্ণ নয়নে হাত পাখার দ্বারা স্বামীজির মাথায় অনবরত বাতাস করিতেছেন। স্বামীজির দক্ষিণ করের অঙ্গুলিতে রুদ্রাক্ষের মালার দানাগুলিতে আমি গুরুদত্ত মন্ত্র জপ করিয়া লইলাম। জপ শেষ হইলে ভগিনী নিবেদিতা চুপি চুপি বলিলেন, ক্যান ইউ সিং মাই ফ্রেন্ড? তখন বন্ধু নিবারণচন্দ্র সুমধুর স্বরে কয়েকটি গান গাইলেন। বেলা 1টার সময় স্বামী শারদানন্দ মহারাজ তরুণদের বললেন, আমরা ভেঙে পড়েছি, তোরা সকলে ধরাধরি করে স্বামীজির দেহখানি নিচে নামিয়ে আনতে পারবি? নিচে নামার পর শেষ ফটো নেওয়ার কথা উঠেছিল, কিন্তু রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বারণ করলেন। এরপর স্বামীজির চরণতল আলতায় রঞ্জিত করে তাঁর পায়ের ছাপ নেওয়া হলো। ভগ্নী নিবেদিতাও একটি রুমালে স্বামীজির চরণের ছাপ তুলে নিলেন। বৃষ্টি ভেজা পিচ্ছিল পথ ছিল চোর কাটায় ভরা। তারই মধ্যে পালঙ্কখানি চন্দন কাঠের চিতার ওপরে স্থাপন করা হলো। এই সময় স্বামীজির কাকিমা ও জ্ঞাতি ভাই হাবু দত্ত উপস্থিত হয়ে ক্রন্দন ও বিলাপ করতে লাগলেন। এক সময় চিতাবহ্নি ক্রমে ক্রমে লেলিহমান ঊর্ধ্বমুখী জিহ্বা বিস্তার সহ ধু ধু করিয়া জ্বলিতে লাগিল। এই সময় অন্য অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন মহাকবি গিরিশচন্দ্র ঘোষ, বসুমতীর উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মাস্টারমশাই শ্রী ম জলধর সেন প্রমুখ। ঠাকুরের দাহকার্যেও এই উপেন্দ্রনাথ উপস্থিত ছিলেন এবং বৃষ্টি ভেজা শ্মশানেই সাপের কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। শোকোচ্ছ্বাস চাপতে না পেরে ভগিনী নিবেদিতা জ্বলন্ত চিতার চারপাশে পরিক্রমণ করতে লাগলেন। পাছে তার গাউনে আগুন ধরে যায় এই ভয়ে কানাই মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মহারাজজির নির্দেশে তার হাত ধরে গঙ্গার ধারে নিয়ে বসালেন। সন্ধ্যের সময় জানা গেল গত রাত থেকে সন্ন্যাসীরা অভুক্ত রয়েছেন। একজন ভক্ত বেরিয়ে গেলেন শোকার্তদের মুখে দেওয়ার জন্য কিছু মিষ্টি কিনতে। 1902 সালের 7ই আগস্ট স্বামী শারদানন্দ মহারাজজি স্বামী অভেদানন্দ মহারাজজিকে চিঠি লিখলেন। এর অনেক আগেই তাকে টেলিগ্রাম পাঠানো হয়েছিল। চিঠিতে মহারাজজি লিখলেন, স্বামীজির মৃত্যু বড়ই অদ্ভুত। প্রায় 2 মাস পূর্বে তিনি কাশীধামে যান। সেখান হইতে শরীর খুব খারাপ লইয়া আসেন। মঠে ফিরিয়া আসিয়া কবিরাজি চিকিৎসা করান। 1 মাস ঔষধ ব্যবহারে হাত পা ফোলা সারিয়া গেল, পেটেও জল রহিল না। এরপরেই 1 সপ্তাহের জন্য বড় জাগুলিয়া যাওয়ার বর্ণনা। 6ই জুন তিনি শিষ্যা মৃণালিনী বসুর বাড়ি যান এবং মঠে ফেরেন 12ই জুন। মহারাজজি বলছেন, রাত্রি 4টের সময় সকলকে লইয়া জপ ধ্যান করিতেন এবং সর্বদাই বলিতেন, আমার কার্য হইয়া গিয়াছে, এখন তোরা সব দেখ শোন, আমায় ছুটি দে। এরপরই 4 জুলাইয়ের বর্ণনা। সেই দিন ঠাকুরের শয়নঘরে একলা বসিয়া ধ্যান করিলেন। নিচে নামিয়া সকলের সহিত ইলিশ মাছের ঝোল, ভাজা ইত্যাদি দিয়া ভাত খাইলেন। খাবার পরে 1 ঘণ্টা বিশ্রাম করিয়া সকলকে ডাকিয়া ব্যাকরণ ও যোগ শিক্ষা দেন। পরে 4টে থেকে 5টা পর্যন্ত বাবুরাম মহারাজের সঙ্গে মঠের বাইরে 2 মাইল বেড়াইয়া আসিলেন। ফিরিয়া আসিয়া বলিলেন, আজ শরীর যেমন সুস্থ এমন অনেক দিন বোধ করি নাই। এরপরেই মহারাজজি লিখছেন শনিবারের কথা। পরদিন অপরাহ্নে বেলা 4টের সময় শরীর অগ্নিৎসাৎ করা হইল। গঙ্গার পশ্চিম পারে মঠের ভেতরেই তাহার অগ্নিসাৎ করা হয়। ইহার ঠিক অপর পারেই গুরু মহারাজের শরীর অগ্নিসাৎ করা হইয়াছিল। স্বামী প্রেমানন্দ মহারাজজির চিঠিটি আরও হৃদয়গ্রাহী।
তিনি লিখছেন, তার শরীর বেশ সেরে উঠেছিল, বিশেষ কোনো অসুখই ছিল না, ঠিক ইচ্ছে করে শরীর ছেড়ে দিলেন। কার্যগতিকে শরৎ রাখাল 2-4 দিন কলিকাতায় ছিল। পুরাতন লোকের মধ্যে গোপাল দাদা ও আমি সেদিন মঠে ছিলাম। গঙ্গার একটা ইলিশ মাছ এবছরে এই প্রথম কেনা হলো। তারপর তার দাম নিয়ে আমার সঙ্গে কত রহস্য হতে লাগলো। একজন বাঙালি ছেলে ছিল, তাকে বললেন, তোরা নতুন ইলিশ পেলে নাকি পূজা করিস? কী দিয়ে পূজা করতে হয় কর। আহারের সময় অতি তৃপ্তির সহিত সেই ইলিশ মাছের ঝোল অম্বল ভাজা দিয়া ভোজন করিলেন। আহারের পর নানা কথা কয়ে কিছু বিশ্রাম করিলেন। ভগিনী নিবেদিতাকে একবার প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের মধ্যে তফাৎ কী? নিবেদিতার স্মরণীয় উত্তর, তিনি বলেছিলেন, অতীত 5000 বছরে ভারতবর্ষ যা কিছু ভেবেছে তারই প্রতীক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আর আগামী 1500 বছর ভারত যা কিছু ভাববে তারই অগ্রিম প্রতিনিধি স্বামী বিবেকানন্দ। সিস্টার নিবেদিতার সঙ্গে স্বামীজির শেষ সাক্ষাৎ দেহাবসানের 2 দিন আগে। এ বিষয়ে জোসেফিন ম্যাকলাউড লিখে গিয়েছেন, সিস্টার নিবেদিতার স্কুলে একটি বিশেষ বিজ্ঞান পড়ানো উচিত হবে কিনা সেই ব্যাপারে স্বামীজির মতামত নিতে মঠে গিয়েছিলেন। স্বামীজি উত্তর দিয়েছিলেন, তুমি যা করতে চাইছো হয়তো সেটাই ঠিক, তবে কি জানো, জাগতিক কোনো কিছুতেই আর মন দিতে পারছি না। আমি এখন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করছি। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বামীজির মর্ত্যলীলার অন্তিম দিনের কথা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে নিজের লোকেদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে স্বামীজির অন্তিম ক্ষণের কথা সবাই জানতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।